হ্যালো। হ্যাঁ স্যার, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে কি করব বলেছিলাম? আজকে স্যার এই সিরিজ চ্যাপ্টারের উপর স্যার প্রবলেম করবে বলেছেন। প্রবলেম। সিরিজ চ্যাপ্টারের উপর প্রবলেম করতে হবে না? ঠিক আছে। এমনি সিরিজটা বুঝতে পেরেছো তো? স্যার বলছি যে আগের দিন স্যার লিবনিজ টেস্টটা ছিল না, হুম। যে ওখানে ওই যে আপনি যে এস টু এন প্লাস ওয়ান লেস ইকুয়াল টু এস টু এন মাইনাস ওয়ান যেটা দেখালেন, হুম। ওখানে যে মানে মোনোটোন ওইটাকে এস টু এন প্লাস ওয়ানটাকে বললে মোনোটোন ডিক্রিজিং। হুম। ওখানে স্যার ওয়াই এন লেস ইকুয়াল টু ওয়াই এন মাইনাস ওয়ান করে বললেন যে ওয়াই এনটা হচ্ছে এস টু এন প্লাস ওয়ান, সেই জন্য ওই এস টু এন প্লাস টু ওয়ানটা হলো মোনোটোন ডিক্রিজিং। হুম। আমি কিন্তু বলছি আর মোনোটোন ডিক্রিজিং এর যে ডেফিনেশন ছিল সেখানে স্যার এক্স এন প্লাস ওয়ান লেস ইকুয়াল টু এক্স এন ছিল না, মানে আমরা মানে হুম। তখন আমরা এক্স এনটাকে বলছিলাম যে মোনোটোন ডিক্রিজিং। হুম। তাহলে সেই অনুযায়ী স্যার এখানে ওয়াই এন মাইনাস ওয়ানটাকে তো মোনোটোন ডিক্রিজিং বলা উচিত। হ্যাঁ, তুমি ওই ডেফিনেশনে এন এর জায়গায় n-1 বসিয়ে দাও, তাহলেই ওটা চলে আসছে। তুমি বলতে চাইছো যে এক্স এক্স n-1টা মোনোটোন ডিক্রিজিং, তাই তো? হ্যাঁ, এক্স ছিল না আর কি, ওয়াই এন মাইনাস ওয়ান। হ্যাঁ। তাহলে yn-1 আর yn এর মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্যই তো নেই। এটাও n = 2 থেকে ইনফিনিটি যা হবে, এটা n = 1 থেকে ইনফিনিটিও তাই হবে। একই জিনিস তো। স্যার দেখো। একই জিনিস যদি স্যার হয় তাহলে আমি বলি যে এস টু এনটাকে আপনি বললেন মোনোটোন ইনক্রিজিং, হুম। তাহলে আপনি তখন বলে দেবেন যে ওটা তাহলে এস টু এন যদি মোনোটোন ইনক্রিজিং তাহলে এস টু এন প্লাস ওয়ানটাও মোনোটোন ইনক্রিজিং হবে, কিন্তু তা তো এখানে হলো না, মোনোটোন ডিক্রিজিং হলো। কেন? n আলাদা জিনিস, s2n+1 আলাদা জিনিস। এস স্যার এস টু এন তো এই সিকুয়েন্সই তো বটে, মানে এইখানে তো আপনি মান বসে ওই সিকুয়েন্সটা তো আনছেন। না, আলাদা। s2n মানে কি ছিল? s2n মানে ছিল আমাদের s1 থেকে শুরু করে আপ টু, না, u1 থেকে শুরু করে আপ টু u2n পর্যন্ত। হ্যাঁ, তাহলে আর আর এই, স্যার ওয়াই, আর স্যার হ্যাঁ। ওয়াই এন সিকুয়েন্সটা কি ছিল আপনার এস টু এন প্লাস ওয়ান। হ্যাঁ, yn-টাকে কি ধরেছিলাম? এস টু এন প্লাস ওয়ান। s2n+1। তাহলে yn ধরেছিলাম s2n+1। তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পেয়েছিলাম না, yn লেস দেন yn-1, এরকম একটা পেয়েছিলাম না? হ্যাঁ, লেস ইকুয়াল টু ছিল, হ্যাঁ ওই ওরকম রেজাল্ট পেয়েছিলাম তো। হ্যাঁ। তার মানে কি? তার মানে হচ্ছে ওয়াই তার মানে টু স্যার ওয়াই এন লেস মাইনাস দেন ওয়ানটা। y1, n = যদি তুমি 2 বসাও তাহলে y2 < y1। হ্যাঁ আবার স্যার। n = যদি 3 বসাও তাহলে y3 < y2। তাই তো? হ্যাঁ স্যার, এরকম করে চলবে। তার মানে y1টা সব থেকে বড়, তার থেকে ছোট y2, তার থেকে ছোট y3। তাহলে এটা কিসের ডেফিনেশন? এটা মনোটোন ডিক্রিজিং এরই তো ডেফিনেশন। হ্যাঁ স্যার, মোনোটোন ডিক্রিজিং এর ডেফিনেশন হচ্ছে। হুম। তাহলে সেই কারণেই yn-টাকে মনোটোন ডিক্রিজিং বলা হয়েছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আর এমনি স্যার যদি আমরা এরকম করে লিখতাম তাতেও হতো, বলুন যে ওয়াই এন প্লাস ওয়ান লেস দেন ওয়াই এন, দিয়ে ওয়াই এন এর মানটাকে যদি এস টু এন মাইনাস ওয়ান ধরা হতো তাতেও হতো। হুম, তাতেও হতো। ওইটা আর কি বোঝানো, বোঝার সুবিধার্থে আমি ওটা ধরেছিলাম। ওটা না ধরেই বইতে দেখবে, না ধরেই করা থাকে, যে কোনো বই দেখবে না ধরেই করা আছে ডাইরেক্টলি। তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই কারণে ওটা আমি ধরেছিলাম।
না না স্যার, ওইটা আমি ধরেছিলাম বলে বোঝাতে সুবিধা হয়েছে অনেকটা, তার জন্য নয়। হুম হুম। না স্যার, এমনি যেমন ডেফিনেশনে যেমন পর পর থাকে, এখানে দুটো পদের গ্যাপ গ্যাপ হচ্ছে হ্যাঁ এমনিতে। হ্যাঁ। তাহলে একটু কনফিউশন লাগবে যে ডেফিনেশনে দুটো পদের গ্যাপ থাকছে, এখানে একটা পদের গ্যাপ হুম দিয়ে মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং লিখে দিচ্ছে সেখান থেকে। হুম। অনেক বইতেতে কি বলতো, অনেক স্টেপ জাম্প থাকে, হ্যাঁ। বইয়ের যদি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করতে চাই, তাহলে বইয়ের ভলিউমটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে একটা প্রিন্টিং কস্ট থাকে, কালির খরচা থাকে, ক্যারিং খরচা থাকে। সব মিলিয়ে যত ওরা পারে বইটাকে ছোট করার চেষ্টা করে স্টেপ জাম্প করে করে। হ্যাঁ স্যার, আবার স্যার এইটাই হচ্ছে ছেলেদেরও মেন স্যার ব্যাপার। ছেলেদেরও সুবিধা হয়, ছেলেরা ভাবে যে এত মোটা বই। হ্যাঁ, বইয়ের ভলিউম দেখে অনেকে আবার ঘাবড়ে যায়। বলছিলাম ওই yn+1 লেস ইকুয়াল টু ওয়াই এন দিয়ে ওয়াই এন এর মানটা যদি s2n−1 ধরা হতো তাহলে হতো, বলুন ঠিকঠাকই। ওয়াইন এর মানটা। ওয়াই এন এর মানটা যদি s2n−1 ধরা হতো, তাহলে এইদিকে ধরুন yn+1 লেস ইকুয়াল টু ওয়াই এন হতো, তাহলে ওই ডেফিনেশন অনুযায়ী পুরো মিলে যেত, সেই যে বলছে আর কি। হ্যাঁ, তাও হতো। তাহলে ডেফিনেশন যে ছিল x2n+1 লেস ইকুয়াল টু xn, তখন আমরা xn কে বলি মোনোটোন হুম ডিক্রিজিং। হুম ঠিক আছে স্যার, এবার অঙ্ক শুরু করুন। হুম। ঠিক আছে, তাহলে আজকে আমরা পুরো সিরিজের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সলভ করবো, হ্যাঁ। তাতে করে কি হবে, তোমাদের থিওরিটার আরো ডেপথ বাড়বে এবং আরো তোমরা ইন্টারেস্ট পাবে, প্রবলেম সলভ করলে থিওরিতেও আরো ইন্টারেস্ট বাড়বে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রবলেমটা আমরা নিচ্ছি তোমাদের বইয়ের এক্সারসাইজে 4 নাম্বার অঙ্কটা। শো দ্যাট শো দ্যাট এটা তো সিকোয়েন্সের অঙ্ক, তাহলে 7 নাম্বারটা নেই। শো দ্যাট the series summation 1 by 2 to the power n minus n is convergent. এই সিরিজটা কনভার্জেন্ট সেটা আমাদের দেখাতে হবে। তাহলে সিরিজটা এক ঝলক দেখেই মাথায় কোন টেস্ট আসছে বলো দেখি, কোন টেস্ট মাথায় আসছে এই সিরিজটাকে দেখে? স্যার লিমিট টেস্ট। লিমিট টেস্ট? না, লিমিট টেস্ট আমি কখন অ্যাপ্লাই করতে বলেছি, যখন উপর নিচে দুটোতেই পলিনোমিয়াল থাকবে তখন লিমিট টেস্টটা সুটাবল হয়। আর কোসি রুট টেস্টটা কখন বলেছি, যখন হোল টু দি পাওয়ার এন টাইপের কিছু থাকবে তখন কোসি রুট টেস্ট। এক্ষেত্রে তুমি ডি অ্যালামবার্ট রেশিও টেস্টটা অ্যাপ্লাই করতে পারো। বাকিগুলোতে যে হবে না সে কথা কিন্তু আমি বলছি না, তবে সুবিধা হবে ডি অ্যালামবার্ট। তাহলে লেখো, লেট সামেশন ইউএন be the given series where un is equal to
দিস। আচ্ছা, ডিএলআমবার্ট রেশিও টেস্টে কি বলা ছিল? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un+1/un, তাই না? হ্যাঁ স্যার ওইটাই ছিল। তাহলে কত হচ্ছে দেখো এই লিমিটের মানটা? উপরে হবে 2^n-1, নিচে হবে 2^n+1 n+1। ওকে, তাহলে এক কাজ করো, উপর নিচে 2^n দিয়ে ভাগ করে দাও। তাহলে 1 - n/2^n, আর এখানে কি থাকছে? 2 থাকছে নাকি? 2 - n/2^n -1/2^n, ঠিক আছে? ওকে, আচ্ছা, লিমিটটাকে ভেঙে ফেলো। 1 মাইনাস লিমিট n/2^n, 2 মাইনাস লিমিট n/2^n, আর এই লিমিটটার মান কত হবে বলতে পারবে? ½ n, কত হবে ওর মানটা? 0 হবে, তাই না? কারণ হ্যাঁ আমরা স্যার 0 হবে। পড়েছিলাম, মনে করে দেখো, এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Rn সমান 0 যদি মড আর লেস দেন 1 হয়। এক্ষেত্রে মড আর এর মান হচ্ছে হাফ, যেটা কিনা লেস দেন 1। আচ্ছা, এইবার আমাকে বলো এই লিমিটের মানটা কত হবে? দেখো, n এর জায়গায় ইনফিনিটি বসালে উপরেরটাও ইনফিনিটি হচ্ছে, আবার নিচেরটাও ইনফিনিটি হচ্ছে, সো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে না? হ্যাঁ স্যার। তার মানে কোন রুল অ্যাপ্লাই করতে হবে এটা ভাঙতে গেলে? এটা ভাঙতে গেলে স্যার এল হসপিটাল। এল হসপিটাল, ভেরি গুড। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করলে উপরেরটা ডেরিভেটিভ করে উপরে বসবে, আর নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসবে। কত হবে নিচেরটা ডেরিভেটিভ? 2^n ইন্টু log 2, নাকি বলো? হ্যাঁ স্যার ওইটাই হবে। log 2 তো কনস্ট্যান্ট, আর 1/2^n তার লিমিটের ভ্যালুটা কত? 0। স্যার 0 হবে। 0, তাহলে ফাইনালি লিমিটটা আসছে 1/2, যেটা কিনা লেস দেন 1। আর লেস দেন 1 মানে? স্যার কনভার্জেন্স বা কনভার্জেন্ট। কনভার্জেন্ট হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, চলে এসো নেক্সট প্রবলেম। সামেশন 6 × 2/3 হোল টু দি পাওয়ার n-1।
এখানে প্রতিটা সামেশনের ক্ষেত্রে n ইকাল টু 1 টু ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এই সিরিজটা দেখে স্যার কার কচি সাথে রুট টেস্ট। মাথায় আসছে? স্যার কচি রুট টেস্ট। কোচি রুট টেস্ট। হ্যাঁ, কোচি রুট টেস্ট। অথবা এটা একটা জিপি সিরিজ হচ্ছে না? দেখো, সিক্সটাকে যদি তুমি বাইরে নিয়ে নাও, আর 2/3 হোল টু দি পাওয়ার n - 1, এটা একটা জিপি সিরিজ না? হ্যাঁ স্যার জিপি সিরিজে হচ্ছে। n ইকাল টু 1 বসালে 0, তারপর 2/3, তারপর 2/3 স্কোয়ার, তাহলে এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ। আর ইনফাইনাইট জিপি সিরিজ কখন কনভার্জ হয় আর কখন ডাইভার্জ হয়? স্যার যখন হয়তো মড আর মানে এখানে মানে যেটা কমন রেশিও সেটার মানটা যদি একের থেকে ছোট হয় তখন ইয়ে হবে কনভার্জেন্ট। হ্যাঁ, আর তাহলে একের থেকে দিস বড় ইজ হলে। অ্যান ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও কত? সে 2/3 যেটা লেস দেন 1। যেটা কিনা <<1>। আর <<1 মানে? মানে কনভার্জেন্ট। সো কনভার্জেন্ট। খুব সহজ ব্যাপার, ডিয়ালাম্বার্ট দিয়েও করা যেত, কোচি রুট টেস্ট দিয়েও করা যেত। নেক্সট, সামেশন -2 হোল টু দি পাওয়ার n+3 বাই 5 টু দি পাওয়ার n - 1। এটা ডিয়ালাম্বার্ট দিয়েই করো, বুঝলে? প্রথমে যেটা সামেশনের মধ্যে রয়েছে সেটাকে ইউএন ধরে নাও। এইবার আমাকে বলো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un+1/un এর মানটা কত আসছে? স্যার -2/5। -2/5, তাহলে সেটা একের থেকে ছোট না বড়? স্যার একের থেকে ছোট। না, এটা ডিয়ালাম্বার্ট দিয়ে হবে না, বুঝলে? কারণ ডিয়ালাম্বার্টে এল এর মান তো 0 থেকে বড়। সেটাই তো।
হুম, তাহলে এটা ডিএলএমবার দিয়ে হবে না, এটাকে আমাদের ওই ইনফাইনাইট জিপি সিরিজ দিয়েই ভাবতে হবে। কিভাবে ভাববে ইনফাইনাইট জিপি সিরিজ দিয়ে? এটাকে ভেঙে লেখো -2 হ্যাঁ স্যার, নিচে ওই পাওয়ারে 5 টু দি পাওয়ার, স্যার এন, উপর নিচে 5 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিলেই হবে। 5 টু দি পাওয়ার 4 দিয়ে। হ্যাঁ, তাহলে স্যার এটাও n+3 হয়ে যাবে। হ্যাঁ, তাও হবে। তাহলে এক কাজ করো, -1টাকে আলাদা করে নাও, -1 পাওয়ারে n+3। এটা অ্যাকচুয়ালি সিরিজ অফ পজিটিভ নেগেটিভ সব মিশে আছে, তার মানে এটা অল্টারনেটিং সিরিজ তো। তাহলে স্যার লিবনিজ লাগাইতে হবে। হুম, তাহলে -1 পাওয়ারে n+3, সেটাকে লিখতে পারি n+1 ইন্টু -1 পাওয়ারে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n+3, আর নিচে 5 টু দি পাওয়ার n+3, সঙ্গে উপরে 5 টু দি পাওয়ার 4, তাই তো? তার হ্যাঁ মানে স্যার। 5 টু দি পাওয়ার 4টা বাইরে বেরিয়ে গেল, সামেশন -1 হোল টু দি পাওয়ার n+1, সঙ্গে থাকছে 2/5 হোল টু দি পাওয়ার n+3। তাহলে এটা অল্টারনেটিং সিরিজের মতো দেখতে হয়ে গেল না? হ্যাঁ স্যার, ওই প্রথমে স্যার -1 ওটা আছে বলে। হুম, হুম। তাহলে এটাকে আমরা বলতে পারছি 5 টু দি পাওয়ার 4 সামেশন -1 হোল টু দি পাওয়ার n+1 ইন্টু ইউএন, যেখানে ইউএন মানে হচ্ছে 2/5 হোল টু দি পাওয়ার n+3। এখন ইউএন এর লিমিটটা কত? স্যার 0 হবে, 0 হবে, যেহেতু যেহেতু ওই স্যার ওই 1-এর থেকে ছোট হয়েছে। 2/5টা যেহেতু 1-এর থেকে ছোট, সেই কারণে লিমিটটা 0। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি ছিল? আর একটা কন্ডিশনে মোনোটোন ডিক্রিজিং হতে হবে। হ্যাঁ, তাহলে তার জন্য UN+1 ইউএন এর মানটা বার করো। 2/5 পাওয়ারে n+4 -2/5 পাওয়ারে n+3। তাহলে 2/5 পাওয়ারে n+3 কমন নিলে কত থাকছে? 2/5 - 1, তার মানে -3/5 ইন্টু 2/5 পাওয়ারে n+3। এটা হচ্ছে <<0 তার মানে UN+1 অবশ্যই UN ফর অল n, imply UN is monotone decreasing। তাহলে লিমিটটা 0 হলো, প্লাস মনোটোন ডিক্রিজিং হলো, তার মানে লিবনিজ টেস্ট থেকে আমরা বলতে পারি আমাদের গিভেন সিরিজটা কনভার্জেন্ট। কনভার্জ। Therefore, by Leibniz test,
summation un is convergent। স্যার সামেশন ইউএন হবে না তো, -1 তার পাওয়ার। ও হ্যাঁ, summation -1 পাওয়ারে n+1 un is convergent। বুঝতে পারলে? কোনো অসুবিধা? চলে এসো নেক্সট প্রবলেমে। e⁻n+3 বাই π⁴n−1। এটা তুমি ডিএলএমবার্ট দিয়ে করতে পারো, এখানে কোনো নেগেটিভ টার্ম নেই। সো ডিএলএমবার্ট দিয়ে করলে ইউএন মানে আমাদের ধরতে হবে যেটা দেয়া রয়েছে সেটা। এবার লিমিটের মানটা বার করো। কত আসছে বলো? স্যার E/π। e/π সেটা কি একের থেকে বড় না ছোট? স্যার ছোট অবশ্যই। কেন? কারণ স্যার এর মান 2 থেকে 3-এর মধ্যে হয়, আর পায়ের মান 3 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে ছোট তো হবেই। তাহলে এটা অবশ্যই একের থেকে ছোট। ছোট হলে ছোট হলে কনভার্জেন্ট। কনভার্জেন্ট। নেক্সট, সামেশন √2 হোল টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n+1। বলো এটা কি হবে? এটাও ডিএলএমবার্ট অ্যাপ্লাই করো। লিমিট un+1 বাই un, এর মানটা কত আসছে আমাকে বলো? স্যার √2/2। √2/2, হ্যাঁ ওয়ান স্যার। ওয়ান বাই √2। তার মানে 1/√। এটা অবশ্যই একের থেকে ছোট নাকি? হুম। হ্যাঁ স্যার। তার মানে কনভার্জেন্ট। বেশিরভাগ অঙ্কই ডিএলএমবার্ট দিয়েই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট, স্যার কচ্ছির সামেশন। রুট টেস্ট, ডিএলএমবার্ট কচ্ছির রুট টেস্টের মানে কাজ করে নিয়ে নিচ্ছে আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে বলো কি হচ্ছে লিমিটের মানটা?
স্যার 4/পাই। 4/পাই। এটা কি একের থেকে বড় না ছোট? এটা কিভাবে আসলে একটু দেখিয়ে দিন 4/পাইটা। 4/পাইটা কিভাবে আসলো? ওই যে সিম্পল ব্যাপার, মানগুলো বসালেই কেটে কুটে চলে আসছে সব। এটা হচ্ছে 2 to the power 2n প্লাস 2 - 1 বাই π to the power n+1, আর এটা হচ্ছে π to the power n বাই 2 to the power 2n - 1। এটার সাথে এটা কাটলে একটা পাই থাকছে, এটার সাথে এটা কাটলে 2 থাকছে, 2 to the power 2 থাকছে বাই পাই থাকছে। একদম ইজি জিনিস, মান বসালেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা। হুম। তাহলে এটা কি একের থেকে বড় না ছোট? স্যার একের থেকে বড়। একের থেকে বড়, তার মানে ডাইভারজেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা ডাইভারজেন্ট, তাই তো? ঠিক আছে, চলে আসো নেক্সট প্রবলেমে। সামেশন 5/2n, এটা কি হবে বলো? আগে বলো এটা কোন টেস্ট অ্যাপ্লাই করে হবে? 5/2 তো কনস্ট্যান্ট, তো ওটা যদি বাইরে বেরিয়ে যায় সামেশনের মধ্যে কি থাকবে? স্যার ওয়ান পি বাই পি এন। সিরিজ স্যার। স্যার পি সিরিজ। তাহলে এটা পি সিরিজ, তো এটা কি হবে, কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? স্যার ডাইভারজেন্ট। 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 পি কেন? এর মান একটা সমান। কারণ পি স্যার এর মান পি এর মানটা হচ্ছে 1 হচ্ছে সেই জন্য। 1 হচ্ছে, ডাইভারজেন্ট যেহেতু পি এর মান 1 হচ্ছে, সেই কারণে আমরা জানি পি সিরিজের পি এর মান 1-এর থেকে বড় হলেই কনভার্জেন্ট হয়। ওকে, নেক্সট। পি এর মানে 1 পেলেন কিভাবে? পি সিরিজটা কেমন দেখতে ছিল বলো? পি সিরিজটা দেখতে কেমন ছিল? রিভিশন না করলে এরকমই হবে, বুঝলে? তুমি পি সিরিজ কেমন ছিল সেটাই বলতে পারছো না, তাহলে p = 1 হলো সেটা কিভাবে বুঝলে? এরকম দেখতে ছিল না পি সিরিজটা, 1/n⁻p। তো পি এর মান কত আছে এখানে? 1 আছে।
আচ্ছা, তাহলে এই সিরিজটার ক্ষেত্রে বলো লিমিটটা কত হচ্ছে। ডিআলেমবার্টই করছি। স্যার সাইন ওয়ান। sin 1, এখানে ওয়ানটা কিন্তু ডিগ্রি নয়, হ্যাঁ রেডিয়ান। তো sin 1 রেডিয়ান তার মানটা কত, ক্যালকুলেটারে ফেলে দেখো। রেডিয়ানে করবে কিন্তু। কত sin 1 রেডিয়ানের মানটা ক্যালকুলেটারে ফেললে কত আসছে? কত হচ্ছে? স্যার 0.84। 0.84, তাহলে সেটা একের থেকে ছোট, আর একের থেকে ছোট হওয়া মানে কনভার্জেন্ট। কনভার্জেন্ট। ওকে। আচ্ছা, নেক্সট। সামেশন 2/n² - 1। তো এটা দেখে মাথায় কোন টেস্টের কথা আসছে? ডিআলেমবার্ট। আচ্ছা, ডিআলেমবার্ট যদি করা হয় সেক্ষেত্রে লিমিটের মানটা কত আসছে? কত আসছে লিমিটের ভ্যালুটা? উপর নিচে n² দিয়ে ভাগ করলে এটা তো 1 চলে আসছে, তাই না? ওয়ান আসছে তো নাকি? স্যার বলছি নিচেরটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলেছেন? না না, a² + 2ab + b²। হ্যাঁ মানে এ প্লাস বি তার এই এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান যেটা রয়েছে। হ্যাঁ, এইটাকে এটাকে ফর্মুলা ফেলে ওয়ানটা কেটে গেছে। হুম হুম। ঠিক আছে, সমস্যা কোনো? তাহলে এটা যেহেতু ওয়ান আসছে তার মানে ডিআলেমবার্ট অ্যাপ্লাই করা যাবে না।
তাই না? তো ডিএলএমবারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে কোন টেস্ট অ্যাপ্লাই করব, কোনো আইডিয়া? রুট টেস্ট তো হবে না, কারণ পাওয়ারে এন জাতীয় কিছু নেই। তাহলে আর কোন টেস্ট পড়ে থাকছে? তাহলে লিমিট টেস্ট। লিমিট টেস্ট, হ্যাঁ করা যেতে পারে, কারণ এখানে উপর নিচে পলিনোমিয়াল আছে, লিমিট টেস্ট করা যেতে পারে। তাহলে লিমিট টেস্টের জন্য আমরা যেটা কোয়েশ্চেনে আছে সেটাকে ধরে নিচ্ছি ইউএন, আর ভিএনটা কি ধরবো বলো, শিখিয়েছিলাম। উপরে হচ্ছে এন টু দি পাওয়ার কত, স্যার 0 হবে। আর নিচে এন টু দি পাওয়ার স্যার 2। 2। তার মানে অ্যাকচুয়ালি 1/n² আমরা ভিএন ধরবো। এইবার তুমি লিমিটের মানটা বার করো, লিমিট ইউএন বাই ভিএন কত আসছে আমাকে বলো। স্যার 2 আসছে। 2 আসছে, তার মানে 2 হচ্ছে একটা নন জিরো ফাইনাইট নাম্বার। ঠিক আছে, তো নন জিরো ফাইনাইট নাম্বার হলে লিমিট টেস্টে কি কনক্লুশন দেওয়া ছিল? স্যার দুটোই কনভার্জেন্ট হবে, তবে দুটোই ডাইভার্জেন্ট হবে। ডাইভারজেন্ট হবে, তাহলে এখন আমাদের ভিএনটাকে চেক করতে হবে। হ্যাঁ স্যার, পি সিরিজ অ্যাপ্লাই। পি সিরিজ অ্যাপ্লাই করতে হবে ভিএন এ। তো পি সিরিজ অ্যাপ্লাই করে এটা কি হচ্ছে বলো? স্যার কনভার্জেন্ট হচ্ছে। কনভার্জেন্ট হচ্ছে। কেন? কারণ স্যার পি এর মানটা গ্রেটার দেন 1 2 হচ্ছে এখানে যেহেতু। সিন্স পি এর মানটা হচ্ছে 2, যেটা কিনা গ্রেটার দেন 1, তাহলে ভিএন যদি কনভার্জেন্ট হয় বাই কম্প্যারিজন টেস্ট বাই লিমিট টেস্ট কি হবে? স্যার ইউএনটাও কনভার্জেন্ট হবে। ইউএনটাও কনভার্জেন্ট হবে। হয়ে গেল। স্যার বলছি পলিনোমিয়াল মানেটা একটু বুঝিয়ে দিন তো। পলিনোমিয়াল হচ্ছে ওই যে এক্স কিউব, এক্স স্কোয়ার, মানে এই এই ফরম্যাটে থাকলে সেটাকে আমরা পলিনোমিয়াল বলি। এইটা হচ্ছে পলিনোমিয়ালের সাধারণ আকার। কেন, তোমাদের তো মানে একটা চ্যাপ্টারও ছিল পলিনোমিয়ালের উপর অ্যালজেব্রাতে, ছিল থিওরি অফ ইকুয়েশনের শুরুতেই। মানে মানে এক্স কিউ এক্স টু দি পাওয়ার 4 এরকম থাকতে পারে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, কোনো লগ, ই টু দি পাওয়ার, সাইন, কস এইসব থাকবে না। আচ্ছা। মানে এইরকম দেখতে যদি হয় সেটাকেই বলা হয় পলিনোমিয়াল। হুম। ঠিক আছে, নেক্সট সামেশন
লগ 1 + 1/n। এইখানে আমরা কোসি রুট টেস্ট অ্যাপ্লাই করব। না, কোসি রুট টেস্ট অ্যাপ্লাই হবে। এইটার লিমিট কত হয়? হয় না? হয় স্যার পাওয়ারে এন থাকতে হবে তো। পাওয়ারে n থাকতে হবে, তারপরে হবে। তো একটা কাজ করো, এখানে n/n একটা নিয়ে নাও, নেওয়া যেতেই পারে n/n। আচ্ছা, এই nটাকে পাওয়ারে তুলে দাও, তাহলে 1/n log 1 + 1/n হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলেও কোনো উপায় হচ্ছে? আচ্ছা, এটা একটা থিওরেম করতে হবে, বুঝলে? থাক, এটা এখন ওই থিওরেমটা আগে করে নি, তারপর এটা করতে হবে। আর স্যার ওই এর ফর্মুলাতে স্যার লগ ছিল না, 1 + 1/n তার পাওয়ার n সমান ই। হ্যাঁ, আর তার আগে আবার লিমিট প্রয়োজন। হ্যাঁ লিমিট, হ্যাঁ লিমিট প্রয়োজন। হ্যাঁ লিমিট তো তখন লগের ভেতরে ঢুকে যেতে পারে, হুম, তা পারে। লিমিটটা পাওয়া যাবে। স্যার তো হয়ে যেতে তো ওইটা তাহলে। না, তাহলে আবার লিমিট 0 হয়ে যাবে। ওটা এই দিয়ে হবে না, ওটা অন্য একটা থিওরেম, নেসেসারি কন্ডিশন চাই ওটার জন্য। না স্যার লগ ই মানে 1 হবে তো, দেখুন লিমিটের মানটা আপনি একবার। হ্যাঁ, কিন্তু ওর লিমিটটা নিয়ে কিছু হবে কি? ওরকম কোনো ফর্মুলা ছিল? un+1/un করতে হবে যে। হ্যাঁ স্যার তাতে হচ্ছে না। ডাইরেক্ট ওই un এর লিমিট নিয়ে তো কোনো ফর্মুলা নেই, আছে ওইটাকেই বলা হয় নেসেসারি কন্ডিশন, ওটা করব আমরা। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা করো দেখি। সামেশন n/n+1, এটাও নেসেসারি কন্ডিশন লাগবে, এটাও লাগবে ওটার কন্ডিশনটা। আচ্ছা, তাহলে উম, এগুলো সব নেসেসারি কন্ডিশন। এইটা হবে সামেশন 3 to the power n + 2 to the power n by 5 to the power n প্লাস। খুব সহজ অঙ্ক। নিচ থেকে একটা 5 বাইরে বার করে দাও, দিয়ে দুটোকে আলাদা আলাদা। তাহলে প্রথমটা হচ্ছে 3/5 হোল টু দি পাওয়ার n, আর সেকেন্ড এরটা কত হবে বলো? 2/5 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার তাই হবে। তাহলে এই দুটোই ইনফাইনাইট জিপি সিরিজ হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার একের থেকে ছোট হচ্ছে সেই জন্য। এবং কমন রেশিও গুলো একের থেকে ছোট হচ্ছে, তাহলে প্রথমটাও কনভার্জেন্ট,
দ্বিতীয়টাও কনভার্জেন্ট, আর দুটো কনভার্জেন্ট সিরিজের সামও কনভার্জেন্ট হয়, তার মানে আমাদের মেন সিরিজটাও কনভার্জেন্ট। ঠিক আছে, স্যার এটা কি কি বললেন আর একবার বলবেন? এই যে দুটো সিরিজ, দুটো কনভার্জেন্ট সিরিজ, তার যোগফলটাও কনভার্জেন্ট হবে, হুম। তার মানে আমাদের মেন সিরিজটাও কনভার্জেন্টই হবে। স্যার এই থিওরিতে কই লেখা নেই স্যার দুটো সিরিজের যোগফল কনভার্জেন্ট হলে কনভার্জেন্ট? হ্যাঁ, ওটা সাধারণ বিষয়, ওটা আর লেখাই নেই, ওটা একেবারে ইজি বিষয়। স্যার বিয়োগের ক্ষেত্রেও তাই হবে আর স্যার গুণের ক্ষেত্রেও তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রেও তাই। না, তাহলে গুণের ক্ষেত্রে নাও হতে পারে। ঠিক আছে, আর সিরিজের গুণ তো হবে না, সিরিজের গুণ হলে তো দুটো সামেশন চলে আসবে, তাই কি না? এইটা আর এইটা যদি তুমি গুণ করতে চাও তাহলে দুটো সামেশন হয়ে যাবে। এমন তো না একটা সামেশন রাখবে আর ভিতরের গুলো গুণ করবে, তা তো হয় না। তাহলে সিরিজের যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে না, গুণ ভাগ এটা হবে না। আচ্ছা যোগ বিয়োগ দুটোই ইয়ে হবে কনভার্জেন্ট হবে যদি যদি ইয়ে হয়। হ্যাঁ, দুটোর ক্ষেত্রে দুটো যদি কনভার্জেন্ট হয় তাহলে কনভার্জেন্ট হবে, কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে কিন্তু যোগফলটাও ডাইভার্জেন্ট হবে। স্যার 3/5 কনভার্জেন্স হলে কি হয় একটু বলে দিন। কোনটা? 3/5। এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ, যার কমন রেশিওটা হচ্ছে 3/5, যেটা কিনা একের থেকে ছোট, সেই কারণে কনভার্জেন্ট হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এই সিরিজটা কি হবে বলো দেখি, একদম ইজি ব্যাপার, প্রত্যেকে বলতে পারবে। ওই নোটটা যখন আমি লিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট নোট, অনেক জায়গায় কাজে লাগে, তোমরা বোধহয় হালকা ভাবে নিয়েছিলে কথাটা। এটা কি হবে দেখি কে বলতে পারে, সাধারণ জ্ঞান থাকলেই বলা যাবে। স্যার এটাও কনভার্জেন্ট হবে স্যার দুটোই কনভার্জেন্ট যেহেতু। হ্যাঁ, প্রথমে এটাকে আলাদা আলাদা করে নাও, প্রথমে এটাকে আলাদা আলাদা করে নাও, তাহলে লক্ষ্য করে দেখো দুটোই হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ। প্রথম জিপি সিরিজটার কমন রেশিও কত? স্যার 0.9। 0.9, তার মানে কনভার্জেন্ট একের থেকে ছোট। আর দ্বিতীয়টার? 0.1 তার তার মানেও মানে কনভার্জেন্ট। সেটাও তার মানে একের থেকে ছোট, কনভার্জেন্ট। ঠিক আছে। ওকে। আচ্ছা, এই সিরিজটা বলো দেখি কি হবে। এটাকে দুটো পার্টে ভেঙে নাও। প্রথমটা যা আছে থাক, দ্বিতীয়টার ক্ষেত্রে পাইটা বাইরে বার করলে 1/e⁴ দেখো এই সিরিজটা আমরা একটু আগেই করেছি, কোথায় বলো তো? এই যে এইটা,
এখানে নিচে মাইনাস ছিল আর ওখানে প্লাস রয়েছে। তাহলে ঠিক এইভাবে লিমিট টেস্ট অ্যাপ্লাই করে যদি করো, এটা কি হয়েছিল, কনভার্জেন্ট হয়েছিল, তাহলে এটাও কনভার্জেন্টই হবে, হ্যাঁ কি না? ওইটা যেইভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে এই যে এই প্রবলেমটা যেভাবে করেছিলাম 100% সেম ভাবে আমাদের প্রথম পার্টটা কনভার্জেন্ট হলো, বুঝতে পারছো? আর দ্বিতীয়টা কি হবে বলো, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? স্যার কনভার্জেন্টই হবে। কেন? কারণ স্যার এই কমন রেশিও যেটা হচ্ছে, যেটা একের থেকে ছোট হচ্ছে। কমন রেশিওটা হচ্ছে 1/e, 1/e একের থেকে ছোট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একের থেকে ছোট। অবশ্যই একের থেকে ছোট, তাহলে এটাও কনভার্জেন্টই হবে। আর দুটো কনভার্জেন্ট সিরিজের সাম, সেটাও কনভার্জেন্ট হবে, মানে মেন সিরিজটাও কনভার্জেন্ট হবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। ঠিক আছে, এইবার একটা থিওরেম আমাদের করতে হবে, যে থিওরেমটার কথা আমি বলছিলাম, নেসেসারি কন্ডিশন। স্যার বইয়ে একটা পাওয়ার সিরিজ রয়েছে। কি বলছো? বইয়ে আরো সে পাওয়ার সিরিজ, তারপরে রেডিয়াস হ্যাঁ অফ কনভার্জেন্স। হ্যাঁ, পাওয়ার সিরিজ করাবো তো। আগের দিন বললাম না, সিরিজের উপর কিছু প্রবলেম করে নিই, করে নিয়ে হুম তারপরে পাওয়ার সিরিজটা করো। হুম। এই সিরিজেরই একটা থিওরেম আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। সেইটা এবার আমরা করব, তার উপর প্রবলেম করতে হবে। হুম। লেখো থিওরেম, ব্র্যাকেটে লেখো নেসেসারি নেসেসারি কন্ডিশন। কি বলা হচ্ছে দেখো, ইফ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট, যদি আমাদের সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে তাহলে এই ইউএন এর যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালুটা 100% জিরো হবে। বুঝতে পেরেছো? যদি সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে আমাদের লিমিটিং ভ্যালুটা 100% জিরো হবে। এর প্রমাণটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রমাণটা, লাস্ট ইয়ার পরীক্ষাতে এসেছিল। তাহলে প্রথমে আমাদের বলা রয়েছে যে সিরিজটা কনভার্জেন্ট, তাই তো? ওকে, let Sn is equal to nth partial sum u1 plus u2 plus etc plus un, since summation un is convergent, তাহলে আমরা কি বলতে পারবো, লিমিট
n টেন্ডিং টু ইনফিনিটি Sn এর মানটা হবে ফাইনাইট, তাই না? ফাইনাইট হবে তো। হ্যাঁ স্যার ফাইনাইট হবে। আর Sn টা যদি ফাইনাইট হয় তার মানে Sn টা কনভার্জেন্ট, Sn সিকোয়েন্সটা কনভার্জেন্ট। লিমিটটা যদি ফাইনাইট হয় তাহলে Sn সিকোয়েন্সটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট মানেই সেটা কোসি, তাই কি না? হ্যাঁ স্যার। Sn টা কোসি। আর কোসির ডেফিনেশন কেমন ছিল? সো মড অফ এস এম প্লাস পি মাইনাস এস এম। তাহলে দেন ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, there exists a natural number m such that mod of Sn plus p minus Sn less than epsilon for all n greater than or equal to n, তাই না? আর Sn হ্যাঁ plus p থেকে Sn বাদ দিলে কি কি পড়ে থাকে? স্যার এন প্লাস ওয়ান থেকে এন প্লাস পি পর্যন্ত থাকবে। un plus 1 থেকে un plus p পর্যন্ত থাকবে। আচ্ছা, p এর মান কি কি হতে পারে? পি এর মান স্যার 1 2 3 ভাবে যে কোনো ন্যাচারাল সংখ্যা। হ্যাঁ, p এর মান 1 2 3 যা ইচ্ছা হতে পারে। তো p এর একটা পার্টিকুলার ভ্যালু আমরা নিয়ে নিচ্ছি, p এর মানটা 1 নিচ্ছি। তার মানে মড un প্লাস 1 লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m, তাই তো? পাশে লেখো টেকিং p ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে এইভাবেও লেখা যেতে পারে, স্যার ওই লাইনটা স্যার বুঝতে পারলাম না স্যার, ওটা কি করলেন? p ইকুয়াল টু 1 নিয়ে নিলাম। হ্যাঁ দিয়ে তারপরে? তাহলে p ইকুয়াল টু 1 নিলে শুধু প্রথমটা থাকছে, হ্যাঁ। ঠিক আছে? আর বাকিগুলো থাকবে না। ও বাকিগুলো থাকবে না মানে? তাহলে সেটাও ইয়েতে মানে শুরু p হবে বল। এর জায়গায় 1 বসালে শেষ পদটা কত হবে? un প্লাস ওয়ান। un প্লাস 1। তাহলে প্রথম পদটাও যা শেষ পদটাও তাই, তার মানে একটাই পদ আছে, ও ঠিক আছে? স্যার। কিন্তু স্যার মাঝের যে পদগুলো রয়েছে এগুলো ও স্যার তাহলে স্যার ওই আমি স্যার ওই মানে উপরের ইকুয়েশনটাতে পি বসাইলেই তো ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইখানতে বলছো তো? হ্যাঁ। এখানে পুশ বসালে আরো ভালো হবে। তাহলে এইখানেই p এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে হ্যাঁ এই স্যার তাহলে মাঝের ভালো হতো। লাইনটা আর লেখাই হলো না, মাঝের লাইনটা আর লেখার দরকারই হলো না। তাহলে তাহলে এক কাজ করো, এখানে p থাকুক, পরের লাইনে p এর জায়গায় 1 বসিয়ে দাও, ঠিক আছে? একই ব্যাপার। হ্যাঁ স্যার ওটা ভালো হলো। হুম, ঠিক আছে। স্যার স্যার ও পাল্টিয়ে না একবার স্যার দাঁড়ান স্যার লিখি স্যার। হ্যাঁ স্যার এবার হয়েছে। হুম, তাহলে এখন এটাকে লেখা যাবে মড
un plus 1 minus 0 less than epsilon for all n greater equal to m, আর এটা মানেই হচ্ছে লিমিট n tending to infinity un plus 1 is equal to 0, তাই না? আর un plus 1 এর লিমিট 0 মানে un এর লিমিটও 0 হবে। ঠিক আছে, হয়ে গেল প্রমাণ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে আমাদের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন এর লিমিটটা 0 হবে। তবে এর উল্টোটা কিন্তু সত্য নয়, মানে লিমিট যদি 0 হয় তাহলেই যে সিরিজটা কনভার্জেন্ট হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার একটা এক্সাম্পল দিতে পারবে? The converse of the theorem is not true. একটা এক্সাম্পল দাও দেখি। অলরেডি করা হয়েছে, আজকেই করেছি এমন একটা সিরিজ যার লিমিটটা 0 হবে কিন্তু সেটা কনভার্জেন্ট নয়, আজকেই করেছি। দেখি কে খুঁজে বার করতে পারে সেই সিরিজটাকে। আজকেই করা হয়েছে। স্যার সামেশন অফ 5/2n। ভেরি গুড, সামেশন অফ 5/, এটা কনভার্জেন্ট অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি, কিন্তু এর লিমিটটা দেখো 0 হচ্ছে, তাই না? 5/2n, তার লিমিটটা 0 হচ্ছে। তাহলে লিমিট 0 মানে যে কনভার্জেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। না ও স্যার, সেটা কনভার্জেন্ট নয়, লিমিট 0 দেখানো হচ্ছে কিন্তু এটা ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট, হ্যাঁ ঠিক, এটা ডাইভার্জেন্ট হচ্ছে কিন্তু আমাদের লিমিটটা 0। তাহলে লিমিট 0 হলেই যে কনভার্জেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তবে কনভার্জেন্ট হলে লিমিট 0 হবে তার গ্যারান্টি আছে। বুঝতে পেরেছ? তাহলে এরকম কোশ্চেন পরীক্ষায় দিতেই পারে যে এর কনভার্সটা কি সত্য, একটা উদাহরণের মাধ্যমে দেখো, তখন তোমাকে এই উদাহরণটা দিতে হবে। 5/2n না বলে তুমি যদি 1/n বলো তাহলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার, তাও হবে। হ্যাঁ, আরেকটা নোট লিখে নাও, নাম্বার 2, যদি যদি লিমিটটা 0 না হয়, লিমিট 0 হলে সেটা কনভার্জেন্ট হতে পারে, ডাইভার্জেন্টও হতে পারে, কিন্তু লিমিট যদি 0 না হয় তাহলে আমরা সিওরিটির সঙ্গে বলতে পারবো যে আমাদের সিরিজটা ডাইভার্জেন্ট হবেই হবে। ঠিক আছে, মনে থাকবে নোটটা। লিমিট 0 হলে কনভার্জেন্টও হতে পারে, ডাইভার্জেন্টও হতে পারে, কোনো সিওরিটি নেই কি হবে, কিন্তু লিমিটটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে 100% শিওর আমাদের সিরিজটা ডাইভার্জেন্ট হবে। কথা বোঝা গেল? স্যার এটা প্রমাণ আছে তো? না, এর প্রমাণ নেই, এটা অ্যাকচুয়ালি ওই থিওরেমটা থেকেই আসছে। হ্যাঁ, প্রমাণ করা যাবে,
কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করতে হবে। দেখো আমি মুখে মুখে বলে দিচ্ছি। হ্যাঁ তুমি স্যার প্রথমে তুমি প্রথমে সামেশন ইভেন্টটাকে কনভার্জেন্ট ধরে নাও। তাহলে এই মাত্র যে থিওরেম তুমি করেছো সেই থিওরেম অনুযায়ী সামেশন ইভেন্ট যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিটটা জিরো হবে, কিন্তু হ্যাঁ লিমিটটা তো নট ইকাল টু জিরো রয়েছে। হ্যাঁ সেই কারণে সামেশন ইভেন্টটা কনভার্জেন্ট হওয়াটা পসিবল নয়, ডাইভারজেন্টই হবে, হ্যাঁ স্যার, কন্ট্রাডিকশনের মাধ্যমে মুখোমুখি হয়ে যাচ্ছে। কন্ট্রাডিকশনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তবে এটার প্রমাণ পরীক্ষায় আসবে না, পরীক্ষায় এইটাই আসবে, এই প্রমাণটাই আসবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এই সিরিজটা কি কনভার্জেন্ট হবে নাকি ডাইভারজেন্ট হবে? দেখি কে বলতে পারো। স্যার ডাইভার্জেন্ট হবে। কেন? কারণ স্যার হয়তো সামেশন অফ এন স্কোয়ার হচ্ছে, তার মানে তো একের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, এর লিমিট বার করো। যে সিরিজটা দেয়া রয়েছে তার লিমিট বার করো। কত হচ্ছে লিমিটটা? ইনফিনিটি, যেটা হ্যাঁ কিনা স্যার। নট ইকাল টু জিরো। আর এই মাত্র আমরা পড়লাম নট ইকাল টু জিরো মানে 100% ডাইভারজেন্ট হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সিরিজটা কি হবে বলো? স্যার আগেটা ইনফাইনাইট করে কিভাবে একটু বলে দেন? ওই যে এটা এন এর কনভার্জেন্ট জায়গায় হবে ইনফিনিটি বসালে ইনফাইনাইট হচ্ছে, সরাসরি স্যার। এন এর জায়গায় ইনফাইনাইট। স্যার হ্যাঁ, এটা কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট কেন? কারণ এটা তো জিরো, লিমিট ভ্যালুটা জিরো হচ্ছে। লিমিট জিরো হলেই কি কনভার্জেন্ট হয়? এই থিওরাম থেকে এখানে তো বললেন ইউএন এর ভ্যালুটা জিরো হলে। কোথায় আমি বললাম বলো তো ইউএন এর না ভ্যালুটা স্যার, জিরো হলে না না, এটা কনভার্জেন্ট? নাই স্যার। কোথায় লেখা আছে? না স্যার, এটা না, আমি ভুল বুঝেছিলাম। আর এই লিমিটের ভ্যালুটা জিরোই বা কি করে হচ্ছে? স্যার এক হচ্ছে স্যার, তাই নট এক ইকুয়াল টু হচ্ছে। জিরো, সেই জন্য উপর স্যার নিচে, ডাইভার্ট। উপর নিচে এন দিয়ে ভাগ করলে এটা তো এক হচ্ছে। কিচ্ছু পড়াশোনা করে না এই ছেলেটা, কি এটা? দেখি তো, আইডেন্টিফাই করি ছেলেটাকে। শাকিল, হ্যাঁ স্যার, আমি। তুমি কিছু পড়াশোনা করো না বাড়িতে? হ্যাঁ স্যার, পড়েছিলাম, এই সিকোয়েন্সটা পড়া হচ্ছে না, পিছন থেকে রিভিশন করতেছিলাম, ওই জন্য সিকোয়েন্সটা পড়া হচ্ছে না, সিরিজটা পড়া হয়েছে? সিরিজটা পড়া হয়েছে? স্যার এইটা এখনো করিনি, এটা করবো করবো করে হয় না আর। যা, আমি কি বলেছি, যতটুকু পড়ানো হবে রিয়েল অ্যানালিসিসে ততটুকুই রিভিশনের মধ্যে রাখতে হবে, না হলে খুব অসুবিধা। কারণ দেখতেই পাচ্ছ যে কোনো থিওরেম করতে গিয়ে পুরনো যে কোনো থিওরেমের প্রয়োজন হচ্ছে। ফাইনালি আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলেই আমাদের হয়ে যাবে। সামেশন n+1 তার হোল স্কোয়ার বাই n² + 1, এটা কি হবে বলো?
সিরিজ সিকোয়েন্স হয়ে যাওয়া মানে কিন্তু এই পেপার শেষ। তুমি যদি ওই সেট সিন আর ওই চ্যাপ্টারটা নাও করো, তাও সিরিজ সিকোয়েন্স থেকেই 100% অ্যান্সার করতে পারো। তাও করাবো, কোনোটা ছাড় দেবো না আমি। সিলেবাস কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি শেষ হয়ে গেছে। এইদিকে রিয়েল অ্যানালিসিস আর একটা চ্যাপ্টার থাকলো, আর ওই জিওমেট্রিতে 3D-র কয়েকটা চ্যাপ্টার আছে, পুরোটা না, কয়েকটা হয়েছে, কয়েকটা চ্যাপ্টার আছে। 80% শেষ সিলেবাস, আর 20% বাকি আছে। বলো এটা কি হবে? স্যার এক হচ্ছে নট ইকুয়াল টু জিরো, ডাইভারজেন্ট। তাহলে লিমিটের মানটা 1 হচ্ছে, উপর নিচে কত দিয়ে ভাগ করেছো? এন স্কোয়ার। n²। উপর নিচে n² দিয়ে ভাগ করলে লিমিটের মানটা 1 হচ্ছে, তার মানে নট ইকাল টু জিরো। আর নট ইকাল টু জিরো হওয়া মানে ডাইভারজেন্ট। তাহলে কত সুন্দর রেজাল্ট আমরা পেলাম, তাই না? ওকে, আচ্ছা, নেক্সট দিন তাহলে আমরা পাওয়ার সিরিজটা করব। হ্যাঁ, সিরিজের কিছু প্রবলেম করলাম, পরবর্তীতে আরো প্রবলেম করব সিরিজ থেকে, সিকোয়েন্স থেকেও আরো প্রবলেম করব। নেক্সট ক্লাসে আমরা পাওয়ার সিরিজটাকে কমপ্লিট করব, খুব ছোট এবং খুব সহজ জিনিস। স্যার বলছি পি সিরিজের প্রমাণটা স্যার কখন করবেন? ও হ্যাঁ, পি সিরিজের প্রমাণটা নেক্সট দিনই করি তো। নেক্সট দিন শুরুতেই মনে করবে, হ্যাঁ, পি সিরিজের প্রমাণটার কথা। ঠিক আছে স্যার। একটু বড় হবে ওটা, তাও করিয়ে দেবো। যদিও তোমাদের বইতে নেই ওর প্রমাণটা, তাও করিয়ে দেবো তাহলে পরীক্ষায়। স্যার না করাইলেও হবে স্যার, পরীক্ষাতে আসবে না তো? কেন, বাইরেও আসছে। ও চলে আসছে স্যার। হ্যাঁ, এই যে দুটো সলিউশন তোমাদের দিয়েছি, দেখবে যে কোশ্চেন গুলো আমি হাতে করে দিয়েছি সেগুলো বইয়ের মধ্যে নেই। অ্যালজেব্রা দিয়েছি, আর কার দিয়েছি, ক্যালকুলাস, তাই না? হ্যাঁ স্যার, ওই অ্যালজেব্রা ক্যালকুলাস এই দুটো দিয়েছেন। হ্যাঁ, বাকিগুলো হয়ে গেছে, দিইনি এখনো, পেপার শেষ হবে তারপর দেবো। তো ওই দুটো দেখবে সলিউশন গুলো, দেখেছো নাকি দেখোনি? না স্যার এখন দেখিনি স্যার। দেখবে ওখানে হাতে নাতে কিছু করে দিয়েছি আমি। কিছু তো বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে, আর বাকিগুলো হাতে করা আছে। যেগুলো বইয়ে নেই সেগুলো আমি করে দিয়েছি। তার মানে অনেকগুলোই কোশ্চেন বইয়ের বাইরে থেকে দিচ্ছে। স্যার বইয়ের বাইরে থেকে দিচ্ছে মানে ওটা স্যার মানে ওই মানে কোনো নতুন থিওরেম লাগছে না স্যার, বইয়ের মধ্যেই অঙ্কটা নেই। হ্যাঁ, অঙ্কটা নতুন। মানে থিওরেম স্যার ওই পুরোনো গুলা থেকেই তো হয়েছে, যেটা বইয়ে আছে, বইয়ে যে থিওরেম গুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রসেস একই রকম। তুমি যদি বইটা কমপ্লিট করো তাহলে ওই অঙ্কটাও পারবে, কিন্তু নতুন, মানে বইয়ে নেই, 100% কমন নয় ব্যাপারটা। হ্যাঁ মানে স্যার ওর মানে ওই অনুরূপ অঙ্ক হবে আর কি, তাই তো? অনুরূপ অঙ্ক, হ্যাঁ, অনুরূপ অঙ্ক বলতে পারো, ঠিক। নতুন অঙ্ক এলে, নতুন কোনো থিওরি এলে খালি সমস্যা, তবে অনুরূপ অঙ্ক এলে তাও মানে অঙ্কটা বুঝে থাকলে করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তবে সেই সংখ্যাটা খুব বেশি না, অল্পই আছে। তোমাদের যা অর থাকে সেই অনুযায়ী দেখলে ওটা নগণ্য। ওইগুলো বাদ দিয়েও তোমরা প্রচুর কোশ্চেন অ্যান্সার করতে পারবে। ওই স্যার অনুরূপ প্লাস নতুন থিওরি ওই দুটোকে নিয়ে একসঙ্গে বলছেন তো? হ্যাঁ, মানে স্যার বইটা কমপ্লিট করলেই ষাট বইটা সত্তর নাম্বার কমপ্লিট তো? করলে এনাফ এনাফ, 100-100 পাবে বই কমপ্লিট করলে। হ্যাঁ এই মানে বই মানে তো আপনার ক্লাসগুলোর কথা বলছি স্যার। হ্যাঁ, আমার ক্লাস আমি তো বই থেকেই করাই। হ্যাঁ স্যার, আপনার আপনার ক্লাসগুলো কমপ্লিট করলে 100% কমন, তাই তো? 100% কম। পরীক্ষার পরে প্রশ্ন ধরে আমি দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দেবো কোন ক্লাস থেকে কোনটা এসেছে। হ্যাঁ স্যার ভালো হবে স্যার। হ্যাঁ,
ঠিক আছে, রাখো তাহলে। নেক্সট দিন আমরা পাওয়ার সিরিজটা করব। আর স্যার ওই সিকুয়েন্সের অঙ্কগুলো স্যার কখন করাবেন? এই তো এই সিরিজ চ্যাপ্টারটা হয়ে গেলে তারপর সিকোয়েন্সের অঙ্কগুলো করব, তারপরে সেটে যাব। সেট মানে স্যার ইন্টিজার বলে চ্যাপ্টারটা তো নাকি? না, রিয়েল নাম্বার। হ্যাঁ, রিয়েল নাম্বার বলে চ্যাপ্টার, সরি, রিয়েল হ্যাঁ। নাম্বার। হুম। তারপরে স্যার ওই জিওমেট্রিতে যাবেন তো? তারপরে জিওমেট্রি, জিওমেট্রি তো চলছে, তারপরে ক্যালকুলাসে হ্যাঁ, যাব। হ্যাঁ, জিওমেট্রি গোটাটা শেষ হয়নি এখনো, আছে এখনো না। তিন হ্যাঁ। চারটে চ্যাপ্টার এখনো বাকি হ্যাঁ। আছে। তারপরে ক্যালকুলাসে যাব, ক্যালকুলাসের পর জিওমেট্রিতে আসবো। হ্যাঁ স্যার, ক্যালকুলাসেও স্যার বাকি আছে, একটা না দুটো বললেন করাবো এখনো। যেগুলো বাকি আছে করাবো, আর যদি ডাউট থাকে তোমাদের কিছু সেগুলো শুনে নেব। হ্যাঁ স্যার, সেটাও তো করতে হবে, গোটারই রেকর্ডিং চললো। হুম। ক্যালকুলাস গোটা পেপারটাই রেকর্ডিং চললো যতগুলো দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা ওই রকমই হয় আমার প্রতি বছর। একটা পেপার রেকর্ডিং চলে, কারণ প্রতিদিন তো লাইভ ক্লাস নেওয়া যায় না, ধরো কোনো ব্যস্ততার মধ্যে কোথাও যেতে হলো, বা শারীরিক সমস্যা, তাই না, বা নেটওয়ার্কের সমস্যা, সেই কারণে একটা পেপার ওই রকম রেকর্ডিং চলে। স্যার আপনি স্যার ওয়াইফাই লাগিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, ওয়াইফাই। স্যার আপনাদের ওইদিকে স্যার কোন কোম্পানি বটে স্যার? আমাদের এখানে জিও, এয়ারটেল সবই আছে। স্যার আপনি কোনটা লাগিয়েছেন? আমার দুটোই আছে, আপাতত জিওটা চলছে, এয়ারটেলটা অফ আছে এখন। স্যার ওই এয়ার ফাইবার, মানে শুধু ফাইবার তো না এয়ার ফাইবার? মানে ওই ব্লুটুথ। না না, এমনি স্যার, স্যার ফাইবার এয়ার ফাইবার এরকম হয় না নাম? না, আমার এটার নাম হচ্ছে জিও ফাই। ও, জিও জিও ফাইবার। ফাই। জিও ফাইবার। হ্যাঁ, জিও ফাইবার, তাই তো বলছি স্যার আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। আর এয়ারটেলের স্যার এক্সট্রিম না কি নাম থাকে না ওইটা? এয়ারটেল এক্সট্রিম, হ্যাঁ। হুম। আচ্ছা, জিও ফাইবার আছে তাই তো? জিও ফাইবার। হ্যাঁ, আর জিওর এয়ার ফাইবারও হয় একটা আবার। এয়ার ফাইবারটা মনে হয় তার ছাড়া। হ্যাঁ, তাছাড়া। বক্সটা যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ। হুম, না, ওটা নেই। হ্যাঁ স্যার, শুধু ফাইবারটাই ভালো স্যার, এয়ার ফাইবার ভালো কাজ করে না বলে সবাই। ও, আচ্ছা। স্যার আপনারটাই শুনুন না, ভালো কাজ। স্যার হ্যাঁ, বলো। বলছিলাম আপনার কাছে কোনো ফিজিক্সের টিচারের হবে না, মানে তার কাছে সাজেশন নেওয়ার জন্য? ওই রকম ভাবে আমি তো মানে মানে কোচিং সেন্টার করতে চাইছি না, বুঝলে। সেই কারণে ও, আমি একাই পড়াই, অন্য কোনো টিচারদের আনিও নি, হেল্পও নিই না। না স্যার, শুধু স্যার নাম্বারটা দিয়ে দিলে ওনার কাছে সাজেশনটা নিয়ে নিতাম, আর কিছু না। হ্যাঁ, এইবার দেখতে হবে কোনো স্যার আছেন কিনা, পড়াবে কিনা। প্রত্যেকের তো আবার এই অনলাইন এইসব থাকে না, বুঝতে পারলে, না স্যার, অনলাইন সেট। না স্যার, আপনি দেখবেন বলেছিলেন একবার। হুম। একটা কাজ আমি করতে পারি, যেটা হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার আছে তার সলিউশনটা করিয়ে নিতে পারি কারোর থেকে। সেটা করলে কি হেল্প ও, হবে? স্যার স্যার সেটা এটা কি করলে করে? এখন আর খুব একটা হেল্প হচ্ছে না মনে হচ্ছে। মানে হ্যাঁ, কোয়েশ্চেন গুলো স্যার, আমি এমনি বিএসসি পেপার গুলো, আমার আমার কেমিস্ট্রি আছে, ধরুন কেমিস্ট্রি দেখেছি, কিন্তু আগের বছর গুলো খুব এখন ওই খুব হলে 10 নাম্বার এরকম হয়তো রিপিট হয়েছে, বাদ বাকি বেশিরভাগই নতুনই আসছে মোটামুটি। হ্যাঁ, সবে সবে তো মানে শুরু হলো। 5-6 বছর হলে তখন প্রিভিয়াস ইয়ার থেকে কমনটা দেখা যাবে। হ্যাঁ স্যার, এখন মানে গোটা বইটাকে মনে হচ্ছে বুঝতে হবে একটু, নাছাড়া ওরা অত রিপিট দিচ্ছে না। না। তো স্যার ম্যাথেও বলছিলাম, বটে। বলছিলাম স্যার আমাদের পরীক্ষাগুলো কেমন করে তাহলে হবে? আমার এর রাহুলের ফার্স্ট ইয়ারে আছে কেমিস্ট্রি, আমার আছে ফিজিক্স, কেমন করে তাহলে এই দুটো হবে? যার যে দিন আছে সে সেদিন যাবে, আলাদা আলাদা ডেট দেবে। আর আলাদা আলাদা নাহলে তাই তো? কোশ্চেন পেপারও আলাদা আলাদা দেবে। বলবে ফিজিক্স কারা আছে দাঁড়াও, দিয়ে তাদের ফিজিক্স দিয়ে দেবে। বলবে কেমিস্ট্রি কারা আছে দাঁড়াও, তাদের কেমিস্ট্রি কোশ্চেন দেবে, এরকম। স্যার হ্যাঁ স্যার, একদিনে মানে তাও কটা পেপার স্যার হয়? ওরা ওইসব উল্লেখ করে না স্যার, মানে এসব করে না। বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় মানে মানে হতেও পারে একই দিনে আর কি, মানে কিন্তু আলাদা আলাদা হবে ধরুন। হ্যাঁ, আলাদা আলাদা দিনেও হতে পারে। সেসব নিয়ে কোনো চাপ নেই, ও ঠিক হ্যাঁ। হয়ে যাবে।
আচ্ছা, সেন্টার গুলো প্রিপারেশনের আশেপাশে পড়ে স্যার? হুম। সেন্টার গুলো আশেপাশে পড়ে, এক্সাম সেন্টার গুলো? হ্যাঁ, কাছাকাছি দেবে। ও, আর স্যার ওই একদিনে কটা করে পরীক্ষা হবে তাহলে? একদিনে দুটোও হয়, দুটো পেপারও একটাও হয়। হয়, দুটো হয়? একটাও হয়, দুটোও ও, হয়। আর গ্যাপও মিনিমাম থাকবে তাই তো? হ্যাঁ, গ্যাপ হয়তো একদিন থাকলো, আজকে পরীক্ষা দিলে আবার আজকে দুটো দিলে আবার কালকেও দুটো হয়ে যেতে পারে, যদি শনি রবি দুদিন ছুটি থাকে এরকম হয়ে যেতে পারে। ও, ঠিক আছে স্যার, আপনি একটু দেখবেন ফিজিক্সের এই সব ঠিক আছে। এটার ব্যাপারে। হ্যাঁ, ঠিক আছে।